শূন্য রাস্তায় ফেসে যাওয়া এক মেয়ে এক অজনবী বা অপরিচিতর কাছে এক রাতের জন্য আশ্রয় চাইল। তারপর যা হল তা উত্তরাখণ্ডের এক সত্য কাহিনী। উত্তরাখণ্ডের পৌড়ি গাড়োয়ালে তখন দুপুরের পরের সময় ছিল। আকাশ পুরোপুরি পরিষ্কার ছিল না, তবে আলো অবশিষ্ট ছিল। মেঘ পাহাড়ের নিচে নেমে এসেছিল এবং পাহাড়ের ঢালু গায়ে হালকা কুয়াশা ভাসছিল। বৃষ্টি কখনো বাড়ছিল, আবার কখনো কমে আসছিল, যেন পাহাড় নিজেই ঠিক করছিল কাকে কতটা ভেজাতে হবে। সেই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় অনায়া মেহতা নিজের ফোর হুইলার চালিয়ে আসছিল। গাড়ির কাঁচের ওপর বৃষ্টির ফোঁটা টিকছিল না, ওয়াইপার অনবরত চলছিল, তবুও সামনের রাস্তা আবছা দেখা যাচ্ছিল। রাস্তা সরু ছিল, কিন্তু অনায়া সাবধানে গাড়ি চালাচ্ছিল। তার হাত স্টিয়ারিংয়ের ওপর শক্ত করে ধরা ছিল। মুখে ক্লান্তি থাকলেও কোনো ভয় ছিল না। অনায়া সাধারণ কোনো ঘরের মেয়ে ছিল না। তার পোশাক আশাক এবং চলনবলন পরিষ্কার বুঝিয়ে দিচ্ছিল যে সে অত্যন্ত সচ্ছলতায় বড় হয়েছে। তার শরীর রোগা বা দুর্বল ছিল না, বরং সুঠাম ও সুস্থ ছিল। কিন্তু সেই মুহূর্তে তার চোখে একটা অদ্ভুত অস্থিরতা ছিল, যেন ভেতরে কোনো প্রশ্ন তাকে অনবরত বিরক্ত করছিল। ড্যাশবোর্ডে রাখা মোবাইল ফোনটি মৃদু আওয়াজ করে কম্পিত হচ্ছিল। জিপিএস স্ক্রিনে রাস্তা বারবার পরিবর্তন হচ্ছিল। নেটওয়ার্ক কখনো আসছিল, আবার কখনো চলে যাচ্ছিল। অনায়া স্ক্রিনের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, এই রাস্তার কথা তো আমাকে বলা হয়নি। সে যে ঠিকানায় যাচ্ছিল সেই ঠিকানা এখন আর তার সঠিক মনে হচ্ছিল না। আশেপাশে কোনো বাড়ি বা দোকান দেখা যাচ্ছিল না, কেবল পাহাড়, উঁচু গাছ আর অবিরাম বৃষ্টি। সে পেছনে ফিরে দেখার চেষ্টা করল, কিন্তু কুয়াশার কারণে বেশি দূর কিছু দেখা যাচ্ছিল না। সামনেও একই অবস্থা। অনায়া গাড়ির গতি কিছুটা কমিয়ে গেল। সে জানত এই সফর হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না। সে কোনো ভুল বোঝাবুঝিতে এখানে আসেনি। সে অনেক ভেবেচিন্তেই ঘর ছেড়েছিল, শহরের সেই জীবন থেকে দূরে আসার জন্য, যেখানে প্রতিটি জিনিস তার সম্মতি ছাড়াই ঠিক করে দেওয়া হতো। পাহাড়ের এই নির্জনতায় সে অন্তত কিছুক্ষণের জন্য বুক ভরে নিঃশ্বাস নিতে চেয়েছিল। বৃষ্টি হঠাৎ তীব্র হয়ে উঠল। গাড়ির টায়ার রাস্তায় পিছলে যাচ্ছিল। ঠিক তখনই একটা ঝটকা অনুভূত হল। অনায়া দ্রুত ব্রেক চাপল। ইঞ্জিন থেকে অদ্ভুত একটা শব্দ এলো, যেন ভেতরে কিছু একটা ভেঙে নড়ে গিয়েছে। আর পরের মুহূর্তেই গাড়ি থেমে গেল। সে চাবি ঘুরিলে বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করল, কিন্তু ইঞ্জিন নিস্তব্ধ রইল। অনায়া কিছুক্ষণ গাড়ির ভেতরেই বসে রইল। বাইরে বৃষ্টির শব্দ আর ভেতরে তার হৃৎস্পন্দন দুটোই পরিষ্কার শোনা যাচ্ছিল। সে জানলা দিয়ে বাইরে দেখল। আলো তখনও ছিল, কিন্তু মেঘ আরও ঘন হয়ে এসেছিল। পাহাড়ি রাস্তা আরও বেশি শুনশান মনে হতে লাগল। অবশেষে সে একটা দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলল। ঠান্ডা বৃষ্টির জল সরাসরি তার মুখ আর চুলে আছড়ে পড়ল। মুহূর্তের মধ্যে তার জামাকাপড় ভিজে গেল। সে গাড়ির হুড খুলে ইঞ্জিনের দিকে ঝুঁকে দেখার চেষ্টা করল। গাড়ির বিষয়ে তার বিশেষ জ্ঞান ছিল না, তবুও সে চেষ্টা করছিল। কখনো তারগুলো দেখছিল, কখনো ইঞ্জিনের অংশগুলো ছুঁয়ে বোঝার চেষ্টা করছিল। বৃষ্টি তার হাত দিয়ে গড়িয়ে পড়ছিল। নিচে রাস্তায় কাদা জমে গিয়েছিল, যা তার জুতোয় আটকে যাচ্ছিল। সে বেশ কয়েক মিনিট সেখানে দাঁড়িয়ে রইল। ঠান্ডায় তার হাত অবশ হয়ে আসছিল, কিন্তু সে হার মানতে চাইছিল না। তার মনে হচ্ছিল এখানে হাল ছেড়ে দিলে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়বে। অনেকক্ষণ পর সে বুঝতে পারল যে গাড়ি এখানে ঠিক হওয়া সম্ভব নয়। ক্লান্ত হয়ে সে আবার ড্রাইভার সিটে ফিরে বসল। সিটে পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করল। বাইরে বৃষ্টি ক্রমাগত পড়ছিল। দিনের আলো এখন ফ্যাকাশে হতে শুরু করেছিল, যেন দিন এবার ধীরে ধীরে ফুরিয়ে আসার প্রস্তুতি নিচ্ছিল। তার নিজের বাড়ির কথা মনে পড়ে গেল। বড় বাড়ি, পরিপাটি ঘর, কিন্তু সেই ঘরগুলোতে প্রতিধ্বনিত হওয়া শব্দগুলো তাকে পীড়া দিত। তার মনে পড়ল কিভাবে তার হয়ে প্রতিটি সিদ্ধান্ত আগে থেকেই নিয়ে নেওয়া হতো। পড়াশোনা, চাকরি, ভবিষ্যৎ সব কিছু। সেই দম বন্ধ করা পরিবেশ থেকে মুক্তি পেতেই সে এত দূর এসেছিল। ঠিক তখনই সে বাইরে কিছু একটা অনুভব করল। সে চমকে জানলা দিয়ে বাইরে তাকাল। কুয়াশা আর বৃষ্টির মাঝখান থেকে এক ব্যক্তিকে হেঁটে আসতে দেখা গেল। তার মাথায় একটি পুরনো কালো ছাতা ধরা ছিল।
ছাতার কারণে তার মাথা আর কাঁধ বৃষ্টির হাত থেকে কিছুটা বেঁচে থাকলেও শরীরের নিচের অংশ পুরোপুরি ভিজে গিয়েছিল। প্যান্ট ভিজে গায়ের সাথে চিপকে ছিল আর জুতোয় কাদা লেগেছিল। অনায়ার হৃৎস্পন্দন বেড়ে গেল। সে দ্রুত ভেতর থেকে দরজা লক করে দিল। সেই ব্যক্তি কিছু দূরে এসে থামল। ছাতার নিচ থেকে আসা তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত শান্ত। গাড়ি খারাপ হয়ে গিয়েছে কি? অনায়া জানলার কাঁচ কিছুটা নিচে নামাল। বাইরের ঠান্ডা হাওয়া আর বৃষ্টির ছিটে ভেতরে চলে এলো। হ্যাঁ, সে বলল, স্টার্ট হচ্ছে না। লোকটি মাথা নাড়ল। তার মুখে কোনো ভীতি বা অস্থিরতা ছিল না। সে বলল, আপনি যদি অনুমতি দেন তবে আমি একবার দেখতে পারি। অনায়া এক মুহূর্ত ভাবল। চারদিকে কেবল পাহাড়, বৃষ্টি আর ফুরিয়ে আসা আলো। সে হালকা করে মাথা নাড়ল। সে জানত না যে দুপুরের পর শুরু হওয়া এই ছোট্ট বিরতিটি তার জীবনের গল্পকে কতটা বদলে দেবে। অনায়া জানলা আরও একটু নিচে নামালে ঠান্ডা হাওয়া ভেতরে ঢুকে এলো। সামনে দাঁড়িয়ে থাকা লোকটি তার পুরনো কালো ছাতাটি শক্ত করে ধরেছিল। ছাতার কারণে তার শরীরের উপরের অংশ শুকনো থাকলেও নিচের প্যান্ট ভিজে চুপসে গিয়েছিল আর জুতোয় কাদা জমে গিয়েছিল। সে সেখানেই দাঁড়িয়ে রইল। কোনো তাড়াহুড়ো নেই, যেন অনায়ার উত্তরের অপেক্ষায় আছে। দেখুন, অনায়া বলল। তার গলায় দ্বিধা থাকলেও নিরুপায় ভাবটা বেশি ছিল। লোকটি এক হাতে ছাতা ধরে গাড়ির সামনে এলো। অন্য হাত দিয়ে হুড খোলার চেষ্টা করল। বৃষ্টির ফোঁটায় ইঞ্জিনের উপর পড়ছিল দেখে সে ছাতাটি কিছুটা এগিয়ে ধরল, যাতে সরাসরি জল ইঞ্জিনে না লাগে। এই ছোট সতর্কতা অনায়ার নজর এড়াল না। তার মনে হলো এই লোকটি হঠাকারী নয়, পরিস্থিতি বুঝে কাজ করে। সে ইঞ্জিনের উপর ঝুঁকে পড়ল। নিচ থেকে তার শরীর আরও ভিজে যাচ্ছিল। প্যান্টের কোণ দিয়ে জল চুঁইয়ে রাস্তায় পড়ছিল। তবুও সে শান্ত ছিল। সে তারগুলো দেখল, কিছু অংশ হাত দিয়ে পরীক্ষা করল এবং একবার দুবার মাথা নাড়ল। অনায়া গাড়ি থেকে নেমে কিছুটা দূরে দাঁড়াল। বৃষ্টি তার চুল বেয়ে ঘাড় পর্যন্ত নামছিল। সে নিজের জ্যাকেটটা একটু টেনে নিল। পাহাড়ের বৃষ্টি শহরের মতো হালকা হয় না, সরাসরি শরীরে বসে যায়। তবুও অনায়া দাঁড়িয়ে রইল, যেন এই প্রচেষ্টাটি সে দেখতে চায়। আপনি এখানেই থাকুন, লোকটি বলল। খুব পিছল রাস্তা। তার গলায় কোনো আদেশ ছিল না, ছিল সতর্কতা। অনায়া মাথা নেড়ে সেখানেই দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর লোকটি বলল, ভেতরে জল ঢুকে গিয়েছে, এখানে ইঞ্জিন ঠিক করা মুশকিল। অনায়ার মনটা ভেঙে গেল। সে সামনের রাস্তার দিকে তাকাল। আলো ছিল ঠিকই, কিন্তু আগের মতো উজ্জ্বল নয়। মেঘ আরও ঘন হয়েছে এবং পাহাড়ে অন্ধকার ঘনিয়ে আসছে। কিছু কি করা যেতে পারে? সে জিজ্ঞেস করল। লোকটি ছাতাটা একটু পিছনে সরিয়ে আকাশের দিকে তাকাল। চেষ্টা করে দেখা যেতে পারে, তবে আশা কম, সে জানাল। সে অনায়াকে ভেতরে গিয়ে চাবি ঘোরাতে বলল। অনায়া ড্রাইভার সিটে বসে চাবি ঘোরাল। ইঞ্জিন হালকা একটা শব্দ করল, যেন জেগে ওঠার চেষ্টা করছে, কিন্তু আবার চুপ হয়ে গেল। লোকটি হাতের ইশারায় থামতে বলল। সে আবারও ইঞ্জিনের কাছে ঝুঁকে পড়ল। এবার সে আরও সময় নিয়ে দেখল। বৃষ্টির গতি কখনো বাড়ছিল, আবার কমছিল। ছাতা ওপর থেকে জল আটকালেও নিচে তার জামাকাপড় ভিজে সপসপে হয়ে গিয়েছিল। অনায়া প্রথমবার অনুভব করল যে এই লোকটি হয়তো এভাবেই প্রতিদিন বৃষ্টির সাথে লড়াই করে। সময় গড়িয়ে চলল, ঘড়ির কাঁটা এগিয়ে গেল এবং আকাশের রং বদলাতে শুরু করল। পাহাড়ের ঢালে আলো ফ্যাকাশে হতে শুরু করল। এটি সেই সময় যখন দিন ক্লান্ত হয়ে যায় আর রাত নিঃশব্দে এগিয়ে আসে। রাস্তায় এখন আগের চেয়েও বেশি নিস্তব্ধতা। লোকটি অবশেষে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আজ এটাকে এখানে ঠিক করা কঠিন। অনায়া একটা দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝতে পারল যে এখন আর এটি কেবল গাড়ির ব্যাপার নয়। সে চারদিকে তাকিয়ে দেখল, আলো কমে আসছে, বৃষ্টি চলছিল আর রাস্তা ক্রমেই নির্জন হয়ে উঠছিল। আপনি চাইলে, শান্তস্বরে লোকটি বলল, কাছেই আমার বাড়ি আছে, খুব বেশি দূরে নয়। অন্ধকার পুরোপুরি নামার আগেই সেখানে পৌঁছনো ভালো হবে। অনায়া তার দিকে তাকাল। এখন পর্যন্ত সে লোকটির নামও জিজ্ঞেস করেনি। সে দেখল ছাতার নিচে লোকটির মুখ অত্যন্ত শান্ত। সেখানে কোনো করুণা দেখানোর চেষ্টা বা চাতুরি ছিল না, ছিল পরিস্থিতির সাপেক্ষে একটি সাধারণ প্রস্তাব। এখানে রাতে থাকা ঠিক হবে না, লোকটি যোগ করল। বৃষ্টিতে রাস্তা আরও বেশি পিছল হয়ে যায়। অনায়া কিছুক্ষণ চুপ রইল। তার মনে প্রশ্নও ছিল, ভয়ও ছিল, কিন্তু বাস্তবতাও স্পষ্ট ছিল। দিন ফুরিয়ে আসছে, এখানে একা থাকা বোকামি হবে। সে পাহাড়ের দিকে তাকালো, তারপর গাড়ির দিকে এবং সবশেষে লোকটির দিকে। ঠিক আছে, অবশেষে সে বলল, চলুন। লোকটি ছাতা ঠিকমতো ধরে আগে আগে হাঁটতে শুরু করল। অনায়া তার পেছনে পেছনে চলল।
দুজনের মধ্যে কিছুটা দূরত্ব ছিল। রাস্তা কাঁচা আর জায়গায় জায়গায় পিছল। লোকটি হাঁটতে হাঁটতে মাঝে মধ্যে পেছনে ফিরে দেখছিল, কেবল এটা নিশ্চিত করতে যে অনায়া ঠিক আছে কিনা। বৃষ্টি তখনও পড়ছিল, কিন্তু আলো প্রায় শেষ হয়ে এসেছিল। পাহাড়ে সন্ধে নেমে গিয়েছিল। সেই সময় অনায়ার এই উপলব্ধি হল যে কিছুক্ষণ আগে যে লোকটি তার কাছে সম্পূর্ণ অপরিচিত ছিল, সেই এখন তাকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছিল। সে জানত না যে সেই বাড়ির ভেতরে রাতের নিস্তব্ধতায় তার নিজের জীবনের গল্প বাইরে আসতে চলেছে। আরাবের বাড়িটি পাহাড়ি রাস্তা থেকে খুব দূরে ছিল না, তবে বৃষ্টি আর পিছল রাস্তার কারণে সেখানে পৌঁছানো একটা ছোট সফরের মতো মনে হল। যখন তারা বাড়ির কাছে পৌঁছাল, বাইরে তখন অন্ধকার পুরোপুরি নেমে এসেছে। আকাশে মেঘ ছিল, আর বৃষ্টি এখন হালকা হয়ে গিয়েছিল, যেন সারাদিনের ক্লান্তির পর সেও একটু জিরিয়ে নিতে চায়। বাড়িটি ছোট কিন্তু সাদামাটা ও পরিষ্কার। ভেতরে একটি হলুদ আলো জ্বলছিল, যা বাইরের আর্দ্রতা আর অন্ধকার থেকে একদম আলাদা মনে হচ্ছিল। আরাফ দরজা খুলল এবং ভেতরে যাওয়ার পথ দেখাল। অনায়া জুতো খুলে ভেতরে পা রাখল। বাইরের ঠান্ডা আর বৃষ্টির পর ঘরের উষ্ণতা সে মুহূর্তেই অনুভব করল। আরাফ দরজার পাশে ছাতাটি হেলান দিয়ে রাখল। ছাতা থেকে জল টপকাচ্ছিল। সে নিজের ভেজা জ্যাকেটটি খুলে একদিকে রেখে দিল। নিচে তার জামাকাপড় তখনও ভেজা ছিল, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। সে সরাসরি রান্নাঘরের দিকে গিয়ে উনুনে জল গরম করতে বসাল। আপনি বসুন, সে বলল, এখনই গরম জল পাওয়া যাবে। অনায়া কাঠের চেয়ারে বসল। সে চারদিকে চোখ বুলিয়ে নিল। ঘরে বেশি আসবাবপত্র ছিল না, কিন্তু যা ছিল তা খুব পরিপাটি করে রাখা ছিল। দেয়ালে কোনো সাজসজ্জা ছিল না, তবুও ঘরটি খালি মনে হচ্ছিল না। সেখানে এক ধরনের শান্তি ছিল, যা সে শহরের বড় বড় অট্টালিকাতেও কোনো দিন অনুভব করেনি। গরম জল পেলে অনায়া নিজের হাত ধুল। ঠান্ডায় জমে যাওয়া হাতে ধীরে ধীরে প্রাণ ফিরে আসতে লাগল। বাইরে বৃষ্টির শব্দ তখনও পাওয়া যাচ্ছিল, কিন্তু ঘরের ভেতরে সেই শব্দ কোমল হয়ে গিয়েছিল, যেন ঘরটি বৃষ্টিকে বাইরেই আটকে রেখেছে। কিছুক্ষণ দুজনেই চুপচাপ রইল। এই নিস্তব্ধতা কোনো বোঝা ছিল না, এতে কোনো তাড়াহুড়ো বা প্রশ্ন ছিল না। আরব অনায়ার দিকে তাকালো, তারপর কোনো প্রশ্ন না করেই আবার নিজের কাজে মন দিল। এই বিষয়টি অনায়ার কাছে নতুন ছিল। শহরের মানুষ কিছু না জিজ্ঞেস করেও অনেক কিছু জিজ্ঞেস করে ফেলে। কিছুক্ষণ পর অনায়া নিজেই কথা বলতে শুরু করল। আমি এখানে হঠাৎ করে আসিনি, সে নিচু কিন্তু স্পষ্ট স্বরে বলল। আমি কোনো ভ্রমণে বের হইনি। আরব তার দিকে তাকালো এবং হালকা করে মাথা নাড়ল। সে কোনো প্রশ্ন করল না। অনায়া একটা দীর্ঘশ্বাস ফেলল। মানুষ ভাবে ধনী ঘরে জন্মানোর মানে হল সবকিছু সহজ হওয়া। হয়তো বাইরে থেকে এমনই মনে হয়। তার দৃষ্টি কিছুক্ষণ আগুনের শিখার উপর স্থির রইল। তারপর সে অনর্গল বলতে থাকল। সে তার বাড়ির কথা বলল, বড় বড় ঘর, সব রকমের সুবিধে আর বিলাসিতা, কিন্তু সেই দেওয়ালগুলোর ভেতর সে সবসময় নিজেকে খুব ছোট মনে করত। তার সিদ্ধান্ত কোনোদিন তার নিজের ছিল না। পড়াশোনার পর কি করতে হবে, কোথায় থাকতে হবে, কার সাথে দেখা করতে হবে, সব আগে থেকে ঠিক করা থাকত। সবাই বলতো তারা আমার ভালো চায়, সে বলল, কিন্তু কেউ এটা জিজ্ঞেস করেনি যে আমি কি চাই। ফ্ল্যাশব্যাকে তার চোখের সামনে সেই সব দৃশ্য ভেসে উঠতে লাগল। ড্রয়িং রুমে বসে থাকা তার পরিবার, উঁচু গলায় হওয়া কথাবার্তা, আর সে যে চুপচাপ এক কোণে বসে থাকত। যখনই সে কিছু বলতে চাইত, তাকে বোঝানো হতো যে সে এখনও ছোট বা তার বেশি বুদ্ধি নেই। আমি ধীরে ধীরে দমবন্ধ অনুভব করছিলাম, অনায়া বলল। আমার মনে হতে শুরু করেছিল যে যদি আমি সেখানেই থাকি তবে নিজেকেই হারিয়ে ফেলব। আরব কিছু বলল না, সে কেবল শুনে যাচ্ছিল। অনায়া জানালো কিভাবে একদিন সে বেশি কিছু না ভেবেই সিদ্ধান্ত নিল। সে কিছু সময়ের জন্য দূরে চলে যেতে চেয়েছিল, এমন কোথাও যেখানে কেউ তাকে চিনতে পারবে না, যেখানে সে কেবল অনায়া হয়ে থাকতে পারবে, কারো মেয়ে বা কারো দায়িত্ব হয়ে নয়। আমার মনে হয়েছিল যে পাহাড় আমাকে কিছুটা স্বস্তি দেবে, সে বলল এবং হালকা হাসল। কিন্তু এখানে এসে গাড়িই জবাব দিয়ে দিল। তার চোখে জল এসে গেল। সে দ্রুত অন্যদিকে তাকাতে লাগল, কিন্তু তার গলা ধরে এলো। আজ প্রথমবার আমার মনে হল যে হয়তো আমি ভুল করছি, সে বলল। কিন্তু তারপর আজ যা আপনি করলেন, বাক্যটি সে শেষ করতে পারল না। আরব ধীরে থেকে বলল, কখনো কখনো রাস্তা খারাপ হওয়াও জরুরি হয়। অনায়া তার দিকে তাকাল। এই বাক্যটি কোনো বড় উপদেশ ছিল না, কিন্তু তার মধ্যে সত্যটা ছিল। সে প্রথমবার অনুভব করল যে কেউ তাকে বোঝার চেষ্টা করছে, তাকে ঠিক বা ভুল বিচার না করেই। ঘরের ভেতর রাত গভীর হয়েছিল। বাইরে বৃষ্টি এখন প্রায় থেমে গিয়েছিল। ভেতরে উনুনের আগুন জ্বলছিল, আর তার আলোতে
অনায়ার মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল, ক্লান্ত কিন্তু ভারমুক্ত। সেই রাতে অনায়া অনেকক্ষণ জেগে থাকল। সে নিজের অতীত নিয়ে ভাবতে থাকল, আর প্রথমবার তার এমন মনে হল যে হয়তো তার সামনে কোনো পথ খুলে যাচ্ছে। সে জানত না সকালে কি হতে চলেছে, কিন্তু এতটুকু অবশ্যই জানত যে এই রাত তার জন্য কেবল একটা বিরতি ছিল না, বরং একটা শুরু ছিল। পাহাড়ে সকালের আলো হঠাৎ করে আসে না, তা ধীরে ধীরে নেমে আসে, যেন রাতকে ভয় না দেখিয়ে বিদায় জানাচ্ছে। অনায়ার ঘুম তখন ভাঙল যখন জানলা দিয়ে আসা হালকা আলো ঘরে ছড়িয়ে পড়তে লাগল। বাইরে বৃষ্টি পুরোপুরি থেমে গিয়েছিল, বাতাসে তখনও আর্দ্রতা ছিল, কিন্তু রাতের সেই ঠান্ডা আর ছিল না। সে কিছুক্ষণ এভাবেই শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইল। কাঠের ছাদ, সাধারণ দেয়াল আর ঘরে ছড়িয়ে থাকা এক সারল্য, এই সব কিছু তার জন্য নতুন ছিল। শহরে তার সকাল অন্য রকম হতো। সেখানে অ্যালার্মের আওয়াজ, মোবাইলের স্ক্রিন আর তাড়াতাড়ি তৈরি হবার অভ্যাস ছিল। এখানে কোনো অ্যালার্ম ছিল না, ছিল কেবল পাহাড়ের শান্তি আর বাইরে থেকে আসা পাখিদের হালকা কিচিরমিচির। সে উঠে বসল। শরীরে তখনও কালকের ক্লান্তি ছিল, কিন্তু মন কিছুটা হালকা লাগছিল। তার মনে পড়ল সে কোথায় আছে আর কেন আছে। তার এটাও মনে পড়ল যে এই বাড়ি তার নয়, তবুও এখানে তার ভয় লাগছিল না। বাইরে থেকে বাসনের হালকা শব্দ এলো। অনায়া জানলার কাছে গিয়ে বাইরে উকি দিল। সামনে পাহাড়ের ঢাল পরিষ্কার দেখা যাচ্ছিল, মেঘ ওপরে উঠে গিয়েছিল, আর মাঝে মধ্যে রোদের হালকা কিরণ মাটিকে ছুঁয়ে যাচ্ছিল। রাস্তা যেখানে তার গাড়ি কাল দাঁড়িয়েছিল এখান থেকে দেখা যাচ্ছিল না, কিন্তু তার অনুভূতি তখনও তার মনে ছিল। সে বাইরে এলো তো দেখল আরব আঙিনায় দাঁড়িয়ে আছে। সে রাতের ভেজা জামাকাপড় বদলে নিয়েছিল, সাধারণ পোশাক, সেই শান্ত মুখ। সে উনুনের কাছে দাঁড়িয়ে চা বানাচ্ছিল। তাকে দেখে এমন মনে হচ্ছিল না যে সে কোনো অপরিচিতকে রাতভর নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে। তার ব্যবহারে কোনো অস্বস্তি ছিল না। আপনি জেগে গিয়েছেন, সে স্বাভাবিক স্বরে বলল, যেন এটি কোনো বড় ব্যাপারই নয়। হ্যাঁ, অনায়া জবাব দিল, সকালটা এখানে খুব শান্তিময়। আরাব হালকা হাসল। পাহাড়ের সকাল এমনই হয়। সে চায়ের একটি কাপ অনায়ার দিকে বাড়িয়ে দিল। অনায়া কাপটি ধরল, গরম চায়ের ভাপ তার মুখে এসে লাগল। সে এক চুমুক দিল। চা সাধারণ ছিল, কিন্তু তাতে কোনো ভেজাল ছিল না, না বেশি চিনি, না কোনো কৃত্রিমতা। দুজনে কিছুক্ষণ চুপচাপ চা পান করল। অনায়া এই নিস্তব্ধতাকে অনুভব করল। এটি সেই নিস্তব্ধতা ছিল না যা তার নিজের বাড়িতে তাকে ভয় দেখাত। এই নিস্তব্ধতা আরামদায়ক ছিল। এখানে কোনো প্রশ্ন ছিল না, কোনো প্রত্যাশা ছিল না। কিছুক্ষণ পর আরাব বলল, আমি সকালে একজনের সাথে কথা বলেছি। আপনার গাড়ি দুপুরের মধ্যে ঠিক করার চেষ্টা করব। অনায়া তার দিকে তাকাল। আপনি এত সব করে ফেলেছেন? আরাব কাঁধ উঁচিয়ে বলল, এখানে বেশি মানুষ নেই, একে অপরের খেয়াল রাখতে হয়। অনায়া কিছু বলতে চেয়েছিল, কিন্তু শব্দ খুঁজে পাচ্ছিল না। তার মনে হল যদি সে বেশি কথা বলে তবে হয়তো এই সারল্যকে নষ্ট করে ফেলবে। সে আঙিনায় বসল। সামনে ছড়িয়ে থাকা পাহাড়, হালকা রোদ আর ভেজা মাটির গন্ধ, এই সব কিছুর মাঝে তার মন নিজে থেকেই ভাবতে লাগল। তার মনে পড়ল কাল রাতে সে কত কথা বলে ফেলেছিল। সে তার জীবন, তার ভয় আর তার দম বন্ধ করা পরিস্থিতির কথা বলেছিল। এই সব কিছু সে এমন একজন মানুষকে বলেছিল যাকে সে ঠিকমতো চেনেও না। তবুও তার কোনো অনুশোচনা ছিল না। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি এখান থেকে চলে যাবেন? অনায়া হঠাৎ জিজ্ঞেস করল। আরাব চায়ের শেষ চুমুক দিল এবং কিছুক্ষণ ভাবল। মনে হয়েছিল, সে বলল, কিন্তু তারপর বুঝলাম যে যেখানে আছি সেখানেই কিছু করা বেশি জরুরি। তার উত্তর ছোট ছিল, কিন্তু তাতে স্থিরতা ছিল। অনায়ার মনে হল তার নিজের সমস্যা হয়তো খুব বড় ছিল না, কিন্তু তার কাছে তা ভারী ছিল। এখানে এই পাহাড়ে জিনিসগুলো অন্যভাবে দেখা হতো। আমি জানি না সামনে কি করব, অনায়া বলল। বাক্যটি তার মুখ দিয়ে আপনিই বেরিয়ে গেল। আরব তার দিকে তাকাল। এখনই এটা ঠিক করা জরুরি নয়, সে বলল। কখনো কখনো থেমে থাকাও একটা সিদ্ধান্ত হয়। অনায়া এই কথাটি নিজের ভেতরে অনুভব করল। তার মনে হল যে হয়তো সে প্রথমবার এমন কোনো মানুষের সাথে কথা বলছে যে তাকে পথ দেখাচ্ছে না, বরং তাকে ভাবার সুযোগ দিচ্ছে। দুপুরের দিকে রোদ কিছুটা কড়া হল। বাইরে থেকে কোনো গাড়ির আওয়াজ এলো। আরাব উঠে বাইরে গেল। কিছুক্ষণ পর সে ফিরে এসে বলল, চলুন দেখে আসি। অনায়ার বুক হালকা দুরুদুরু করতে লাগল। তার নিজের গাড়ির চিন্তা ছিল, কিন্তু তার চেয়ে বেশি তার এই ভয় ছিল যে হয়তো এবার এই বিরতি শেষ হতে চলেছে। তারা দুজনে বাইরে বেরোল। পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে অনায়া একবার পেছন ফিরে সেই বাড়িটিকে দেখল।
কাল পর্যন্ত এই বাড়িটি তার কাছে কেবল একটি নিরুপায় আশ্রয় ছিল, আর এখন তা তাকে কোনো নিরাপদ জায়গার মতো মনে হচ্ছিল। সে জানত না তার গাড়ি ঠিক হবে কিনা, কিন্তু এতটুকু অবশ্যই জানত যে এই কয়েক ঘন্টায় তার ভেতরে কিছু একটা বদলে গিয়েছে। সকালের আলো এখন পুরোপুরি ছড়িয়ে পড়েছে, আর পাহাড় যেন তাকে নিজের ভেতরে কিছুক্ষণের জন্য গ্রহণ করে নিয়েছে। দুপুরের রোদ এখন পাহাড়ে ঠিকমতো নেমে এসেছে। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু মাটিতে তখনও আর্দ্রতা ছিল। বাতাসে একটি শীতলতা ছিল যা গত রাতের কথা মনে করিয়ে দিচ্ছিল। অনায়া আর আরাফ পাহাড়ি রাস্তা দিয়ে নিচের দিকে হাঁটছিল, সেই একই রাস্তা যেখানে কাল অনায়ার গাড়ি হঠাৎ থেমে গিয়েছিল। আজ কিছু আলাদা মনে হচ্ছিল। গাড়ি সেখানেই দাঁড়িয়েছিল, তার আশেপাশে ২-৩ জন লোক দাঁড়িয়েছিল। পাহাড়ি এলাকায় লোক বেশি হয় না, কিন্তু যখন কারোর প্রয়োজন পড়ে তখন সাহায্য আপনিই চলে আসে। একজন লোক ইঞ্জিনের কাছে ঝুঁকেছিল। আরাফ তার সাথে কিছু কথা বলল। তারা দুজনে মিলে গাড়িটি দেখতে লাগল। অনায়া কিছুটা দূরে দাঁড়িয়ে রইল। কাল এই জায়গাটি তার কাছে ভয়াবহ মনে হচ্ছিল। সেই একই রাস্তা, একই মোড়, একই গাছ, কিন্তু আজ তার মনে ভয় ছিল না। হয়তো এই জন্যে নয় যে পরিস্থিতি বদলে গিয়েছে, বরং এই জন্যে যে সে নিজে কিছুটা বদলে গিয়েছে। কিছুক্ষণ পর আরব তার দিকে তাকালো এবং বলল, গাড়ি চলবে। পুরোপুরি ঠিক তো নয়, তবে শহর পর্যন্ত অনায়াসেই পৌঁছে যাবে। অনায়াস স্বস্তির নিঃশ্বাস ফেলল। ধন্যবাদ, সে বলল। এই শব্দটি ছোট ছিল, কিন্তু তার ভেতরে অনেক কিছু জমা ছিল। গাড়ি স্টার্ট হলো, ইঞ্জিনের আওয়াজ এবার ঠিক মনে হলো। অনায়া ড্রাইভার সিটে বসে স্টিয়ারিংয়ে হাত রাখল। এটি সেই একই স্টিয়ারিং যা কাল সে ভয় আর ক্লান্তির মাঝে ধরেছিল। আজ সেই হাত অনেক বেশি স্থির ছিল। আরব পিছিয়ে গিয়ে রাস্তা পরিষ্কার করে দিল। অনায়া গাড়ি থেকে নেমে তার দিকে তাকাল। তার মনে হল যদি সে এখনই না বলে তবে হয়তো পরে আর শব্দ খুঁজে পাবে না। আপনি আমাকে কিছুই জিজ্ঞাসা করলেন না, সে বলল। না আমার পুরো নাম, না আমি কোথা থেকে এসেছি, না আমি সামনে কি করব। আরব হালকা হাসির সাথে বলল, যা বলার থাকে মানুষ নিজেই বলে দেয়। অনায়া চুপ হয়ে গেল। তার মনে পড়ল তার বাড়িতে প্রতিটি প্রশ্ন আগে জিজ্ঞাসা করা হতো, তারপর উত্তর ঠিক করা হতো। এখানে কেউ তার কাছে কিছু চায়নি, না বিশ্বাসের প্রমাণ, না কোনো ধরনের প্রতিদান। আমি জানি না সামনে কি করব, অনায়া ধীরে থেকে বলল। তবে এতটুকু অবশ্যই জানি যে আমি সেই জীবন আর কাটাতে পারব না যা থেকে আমি পালিয়ে এসেছি। আরব তার দিকে তাকাল। এটাও একটা শুরু, সে বলল। সব কিছু পরিষ্কার হওয়া জরুরি নয়। কিছুক্ষণ দুজনেই চুপ রইল। পাহাড়ি নিস্তব্ধতা প্রায়ই অনেক কিছু বলে দেয়। অনায়া গাড়ির দরজা খুলল, তারপর থামল। সে আরও একবার আরবের দিকে তাকাল। আমি হয়তো কখনো এই ঋণ শোধ করতে পারব না। আরব মাথা নাড়ল। এটা কোনো ঋণ ছিল না, সে বলল। এটা কেবল সেটাই ছিল যা সেই সময় জরুরি ছিল। অনায়া বুঝতে পারল না সে কি জবাব দেবে। সে কেবল মাথা নিচু করে নিল। গাড়ি ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল। পাহাড়ি রাস্তায় মোড় আসতে লাগল। কিছু দূর গিয়ে সে আয়নায় পেছনে দেখল। আরব সেখানেই দাঁড়িয়েছিল। তার হাতে সেই পুরনো কালো ছাতাটি ছিল, যা এখন বন্ধ ছিল। রোদে সেই ছাতাটিও অন্যরকম দেখাচ্ছিল, যেন বৃষ্টির পর বিশ্রাম নিচ্ছে। গাড়ি মোড়ের আড়ারে অদৃশ্য হয়ে গেল। অনায়া সামনে দেখল। রাস্তা এখন পরিষ্কার ছিল। আকাশ খুলে গিয়েছিল। পাহাড়ের ঢালের রোদ ছড়িয়ে পড়ছিল। তার মনে হল যেন রাস্তাও এখন আর অতটা ভারী নয়। প্রয়োজন ছিল নিজের সাথে থাকার। সে গাড়ির গতি কমাল এবং এক জায়গায় রাস্তার ধারে থামাল। বাইরে নেমে সে গভীর নিঃশ্বাস নিল। পাহাড়ের হাওয়া তখনও তার ভেতরে ছিল। তার মনে হল যে এই সফর কেবল একটি ভেঙে যাওয়া ইঞ্জিনের কারণে থামেনি, হয়তো তাকে থামতেই হতো। সে মনে মনে বলল, প্রতিটি অপরিচিত মানুষ খারাপ হয় না, আর প্রতিটি সাহায্য কোনো নাম বা পরিচয়ের মুখোপেক্ষী হয় না। অনায়া আবার গাড়িতে বসল এবং এগিয়ে গেল। কোথাও পেছনে সেই পাহাড়গুলোর মাঝে এক সাধারণ মানুষ তার সাধারণ জীবনে ফিরে গিয়েছে। হয়তো সে এটাও জানত না যে সে কারোর জীবনে কি পরিবর্তন এনে দিয়েছে, কিন্তু কিছু সাক্ষাৎ এমনই হয়। তারা শোরগোল করে না, কেবল ভেতরটা কিছুটা ঠিক করে দিয়ে যায়। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন। কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি আমাদের গল্পগুলো কোথায় কোথায় মানুষের হৃদয় স্পর্শ করছে। আবার দেখা হবে নতুন এক আবেগঘন গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত খুশি থাকুন, সুস্থ থাকুন এবং নিজের বাবা মাকে সময় দিন।